আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2026 অথবা 2027 ব্যাচের যারা রয়েছে তাদের হিসাব বিজ্ঞান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকের নাম হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তো আজকে আমি এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে এমসিকিউ, মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের যে টপিকটার নাম, সেটা হচ্ছে আজকে আমি আপনাদের সামনে এমসিকিউ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমার পরিচয়টা দিয়ে নিই, আমি হচ্ছে ইমতিয়াজ শওকত সাইমন। আমি বর্তমানে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে অধ্যয়নরত আছি। তো আর কথা না বাড়িয়ে আমি আপনাদের ক্লাসটি শুরু করতেছি। তো আমি আজকে যেহেতু এমসিকিউ নিয়ে ক্লাস নিব, সেহেতু এখানে দুইটা টপিক, এটা হচ্ছে মূলধন আর এটা হচ্ছে মুনাফা। তো মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আজকে আমরা ক্লাস করব। তো আমি শুরু করি। তো যেহেতু আমরা আজকে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন নিয়ে এই ক্লাসটা হবে, সেহেতু জেনে নেওয়া উচিত যে মূলধন জাতীয় লেনদেন কোনগুলা এবং কোনগুলাকে মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য বলে। তো মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য হতে হলে কোন কোন বিষয়গুলো তাদের মধ্যে থাকতে হবে, লেনদেনগুলোর মধ্যে থাকতে হবে আর কি। তো সেখানে প্রথমে অন্যতম হচ্ছে, এই লেনদেনটি সাধারণত কি হবে, অনিয়মিত হবে। এটি বছরে একবার হয়। তো এটা অনিয়মিত হয়। যে বিষয়টা নিয়মিত হয়, এটা আরেকটা হচ্ছে, এটা হচ্ছে অনিয়মিত, মানে এটা প্রতিনিয়ত হয় না। তারপর সাধারণত এটা টাকার অঙ্কে কি হয়, একটা অ্যামাউন্ট, বিগ বিগ অ্যামাউন্ট হয়। এটা টাকার অঙ্কে এটা সাধারণত বড় হয়। আর একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে দীর্ঘমেয়াদী, এটা একটা দীর্ঘমেয়াদী। এটা যেহেতু নিয়মিত হয় না, অনিয়মিত, সেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী। আর দীর্ঘমেয়াদী, এখন এগুলো একটা বৈশিষ্ট্য আছে। এখানে আমি একটা সংক্ষিপ্ত বৈশিষ্ট্য দিতে, আরো আছে, বাট এগুলো হচ্ছে বেশি ক্রুশাল, গুরুত্বপূর্ণ। তো স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, এটা হচ্ছে মুদ্রাজাতীয় লেনদেন একটা বৈশিষ্ট্য। স্থায়ী সম্পদ কি আমি প্রতিনিয়ত ক্রয় করি? না, আমি তো স্থায়ী সম্পদ বছরে একবার কিংবা 2 বছর একবার, এক কথায় 1 বছরের পরে গিয়ে, 1 বছরের তো বছরের ভিতরে 3-4 বার তো করি না, সর্বোচ্চ করলে এই বছরে একবার করি। তো এরকম একটা বিষয়। তো স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, এটা একটা দীর্ঘমেয়াদী একটা বিষয়, সেহেতু এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। এটা হচ্ছে অনিয়মিত হয়, সাধারণত একটা টাকার অ্যামাউন্টটাও বড় হয়। তো বুঝতে পেরেছো, এখন আমরা চলে যাব মুনাফা জাতীয় লেনদেনের কিছু বৈশিষ্ট্য রয়েছে এগুলো নিয়ে। মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য, মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে, এটা ওটার বিপরীত হয়। কিরকম? ওটা অনিয়মিত হয়, এটা নিয়মিত হয়। এটা বারবার হয়, এটা একবার হয় না, এটা বারবার প্রতিনিয়ত হয়। তো এটা দৈনন্দিন, যেহেতু বারবার প্রতিনিয়ত দৈনন্দিন হয়। সাধারণত এটা টাকার অঙ্ক, অ্যামাউন্টটা একটু ছোট হয়। টাকার অঙ্কের দিক দিয়ে এটা টাকার অঙ্ক কি হয়, ছোট হয়। আরেকটা হচ্ছে এটা স্বল্প মেয়াদী, মানে এটা বছরে, 1 বছরে অধিক সময় অনেকবার হতে পারে। এটা স্বল্প মেয়াদী। তোমরা উদাহরণগুলো দেখলেই বুঝে যাবা। যেহেতু পণ্য ক্রয়, এই পণ্য ক্রয়টা, যেহেতু পণ্য ক্রয়, হ্যাঁ, পণ্য ক্রয়টাকে আমি এই বছর অনেকবার করতে হয় না। আমার ব্যবসায়ী যেহেতু ক্রয় বিক্রয়কারী একটা প্রতিষ্ঠান, সেহেতু আমার এটা প্রতিনিয়ত কি করতে হয়, আমার এটা করতে হয়। তো প্রতিনিয়ত করার ফলে এখানে একটা কি, আহ, প্রতিনিয়ত করি পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, বেতন প্রদান, কর্মচারীকে বেতন আমি প্রতি মাসে প্রদান করি। তো বছরে অনেকবার আমার এটা প্রদান করা হয়। ভাড়া প্রদান প্রতি মাসে প্রদান করা যায়। তো এটা নিয়মিত হয়, বারবার হয়। তো এতটুকু, এগুলো থেকে আর বেশি কিছু জানা নেই। যেহেতু আর তোমরা যখন এমসিকিউ সলভ করবো, দেখবে আরো বিষয়টা আরো ইজি হয়ে যাচ্ছে। তো তারপর চলে যাচ্ছি আমরা। তারপর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেহেতু মুনাফা জাতীয় লেনদেন, এখানে একটা বিষয় থাকে, এটা বিশেষ করে তোমাদের এমসিকিউ তো আসবে। আর একটা টপিক, এটা হচ্ছে আপনার প্রথম খ তো দিতে পারে, খ তে দিতে পারে এই উদ্দীপকে জ্ঞানমূলক আর কি। মানে প্রথম খতে দিতে পারে যে উদ্দীপকে কোন কোন লেনদেনগুলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তাদের পরিমাণ নির্ণয় করো। তো এখানে সাধারণত 2টা দেওয়া থাকে, 3টা দেওয়া থাকে। এই 3টা যদি দেওয়া থাকে, সেগুলোকে আমরা বলবো
বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমরা নতুন পণ্যের গবেষণা ব্যয়, তারপর হচ্ছে ব্যবসায় হস্তান্তর ব্যয়, স্থানান্তর ব্যয়, তারপর হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়। এই তিনটা মুখস্থ করে রাখবো, অনেক কাজে দিবে। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তো তারপরে চলে যাবো আমরা তারপর টপিকটা হচ্ছে, আমরা তাহলে 1 নম্বর এমসিকিউ তে চলে যাই। আমরা এমসিকিউ করতে হতে আরো অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। তো 1 নম্বর এমসিকিউ এখানে কি বলেছে? বলেছে মূলধন জাতীয় ব্যয়ের প্রধান বৈশিষ্ট্য কি? আচ্ছা, আমরা মূলধন জাতীয় ব্যয়ের কয়টা বৈশিষ্ট্য জানছিলাম? আমি আবার রিপিট করতেছি। মূলধন জাতীয় ব্যয়ের আমরা বৈশিষ্ট্য কয়টা জানছিলাম? আমরা জেনেছি এটা অনিয়মিত হয়, এটা সাধারণত টাকার অঙ্ক একটা কি বড় হয়, দীর্ঘমেয়াদী হয়। তো এই তিনটা বিষয় তো দেখবা ঘুরে ফিরে এই তিনটা বিষয় চলে আসছে। তো দেখো কি আসছে, দেখো যে মুনাফা জাতীয় ব্যয়ের প্রধান বৈশিষ্ট্য কি? মূলধন জাতীয় ব্যয়ের প্রধান বৈশিষ্ট্য কি? এটি নিয়মিত হয় না, এটা তো অনিয়মিত হয়। এটার এটার সুবিধা 1 বছরের মধ্যে শেষ হয়ে যায় না। স্থায়ী সম্পদ কি তুমি প্রতি বছর ক্রয় করো? এটা কি 1 বছর পর পর একদম ড্যামেজ হয়ে যায়, একদম অচল হয়ে যায় না। এটা কি হয় 1 বছরের অধিক সময়ে হয়, মানে একটা 1 বছরের অধিক সময় এটা লাস্টিং করে আর কি। তো এটাও ভুল। আরেকটা হচ্ছে এর সুবিধা দীর্ঘমেয়াদী ও অনিয়মিত। তাহলে আমরা পেয়ে গেছি। তো এটা আমাদের উত্তর হবে। তবু এটা উত্তর করার আগে আমরা আরেকটা নিচে আরেকটা আছে, এটার উত্তরটা একটু পড়ে নিই। এটা কি বলছে? এটি দৈনন্দিন হয় না, এটা হচ্ছে অনিয়মিত। দৈনন্দিন যেহেতু হয় না, এটা হচ্ছে একটা মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য। তো আমাদের এখানে খুঁজতে যে মূলধন জাতীয় ব্যয়ের একটা প্রধান বৈশিষ্ট্য, তো এটা হচ্ছে একটা এর সুবিধা দীর্ঘমেয়াদী ও অনিয়মিত হয়। ঠিক আছে, এর সুবিধা একটা দীর্ঘমেয়াদী ও অনিয়মিত। তো ঘুরে ফিরে এগুলো আসবে, তো ঘাবড়ানোর কিছু নয়। তারপরে কি বলছি দেখো, তারপর বলতেছে 2 নম্বর এমসিকিউ তে কি বলছে যে নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়? আচ্ছা, খুব সুন্দর। তো খুব একটা চমৎকার কোয়েশ্চেন যে কোনটি মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, নতুন মেশিন ক্রয়। আচ্ছা, মেশিন কি একটি স্থায়ী সম্পদ? হাইলাইট করো, এটা একটা স্থায়ী সম্পদ না? স্থায়ী সম্পদ ক্রয় করলে এটা কি মুনাফা জাতীয় হবে না মূলধন জাতীয় হবে? আমি বলছিলাম যে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় কোন ধরনের লেনদেন? মূলধন জাতীয় লেনদেন। তো এটা মূলধন জাতীয় লেনদেন, সো এটা এখানে আসবে না, তো এটা ক্রস। আরেকটা বলছে পুরাতন। আচ্ছা, এটা আমি পাস করি, আরেকটা পড়ি। কারণ অফিসের জন্য আসবাবপত্র ক্রয় এই একটা স্থায়ী সম্পদ ক্রয়। আবার তো এটা আপনার কি, এটাও আপনার, এটা কি একটা স্থায়ী সম্পদ ক্রয়? এটাও হবে না। ভবন, ভবন এই সরি ভবনের দালান কোটা সম্প্রসারণ ব্যয়, এটা একটা স্থায়ী ব্যয়, মানে একটা স্থায়ী খরচ। তো সেহেতু এটা মূলধন জাতীয়, এটাও হবে না। তার মানে একটা বাকি আছে। এটা কি বলছে দেখো, এটাতে বলছে পুরাতন মেশিন। এতটুক পরে অনেকে উত্তর দিয়ে দেয় হ্যাঁ এটাও হবে না, তাহলে এটা প্রশ্ন মনে হয় ভুল আছে না, পড়তে হবে। তারপরে কি বলছে দেখো, নিয়মিত বলছে, মেরামত খরচ। এখন এটা স্থায়ী সম্পদ, তোমাদের প্রশ্ন আসতে পারে আমি তো বলেছিলাম স্থায়ী সম্পদের যত এই স্থায়ী সম্পদ সংক্রান্ত খরচ আয় ব্যয় এগুলো কি হয়, মূলধন জাতীয় হয়। তো এখন এখানে নিয়মিত বলেছে, এটা কেন আমি মুনাফা জাতীয় দিব? উত্তর এটা কেন হবে? কারণ দেখো, নিয়মিত ব্যয়, মনে করো তোমার একটা মেশিন আছে, তোমার মেশিনে প্রতিনিয়ত তেল ভরতে হয়, বিভিন্ন খরচ রয়েছে। তো এই আনুষঙ্গিক সরি এই মেশিনের জন্য অনেক খরচ বহন করতে হয়। আচ্ছা, মনে করো একটা বাইক, বাইক কিন্তু বাইক কি তুমি প্রতিদিন ক্রয় করো না? এটা কিন্তু আমি ক্রয় করি কখন, আমার সেই একটা, আমি তো প্রতিদিন বাইক ক্রয় করি না, একবার ক্রয় করি। কিন্তু এটার তেল প্রতিদিন তেল খাবো যখন বাইকে, যারা বাইক চালাও আর কি, তোমরা তো জানো যে প্রতিদিন বাইকে তেল লাগে না চালাতে গেলে। তো তেলটা তো আমার নিয়মিত একটা খরচ। তো আমি প্রতিনিয়ত যেহেতু এটা কি করতেছি, খরচটা করতেছি, সেহেতু এটা এটাও একটা কি মুনাফা জাতীয় লেনদেন। বুঝতে পেরেছেন? তো আমার উত্তর হবে পুরাতন মেশিনের নিয়মিত খরচ। আচ্ছা, আরেকটা বিষয় এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে এরকম যে নিয়মিত জায়গায় যদি বলে অনিয়মিত, কি নিয়মের জায়গায় যদি কি বলে অনিয়মিত বলে, অনিয়মিত বললে তখন সেটা হয়ে যাবে কি অনিয়মিত, মানে হচ্ছে নিয়মিত করে না। তো অনিয়মিত একটা কিসের বৈশিষ্ট্য? এটা একটা মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য, সেহেতু এটা একটা মূলধন জাতীয় লেনদেন হয়ে যাবে, যেহেতু এখানে
নিয়মিত বলেছে, সেজন্য এটাকে আমাদের মুনাফা জাতীয় লেনদেন বলে। আমি একদম ভেঙে ভেঙে পড়াচ্ছি যাতে তোমাদের পরবর্তী আর কোনো সমস্যা না হয়। তারপর চলে যাই 3 নাম্বার এমসিকিউতে বলতেছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য দালান কোটা ক্রয় কোন ধরনের প্রক্রিয়া। চোখ বন্ধ করে দেখবে এটা কোন ধরনের সম্পদ। এটা স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়। আমি বলছিলাম একটা মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য। তো এটা মুনাফা জাতীয় এখানে হইল না। আচ্ছা, আরেকটা বিষয়, মুনাফা জাতীয় সরি দালান কোটা ক্রয় করলে আমার টাকা আসছে না গেছে, গেছে তাহলে এটা আমার ব্যয় হবে না তো প্রদান হবে। এখন দেখো, তো মূলধন জাতীয় প্রাপ্তি হবে না, মুনাফা জাতীয় ব্যয় হবে না, তাহলে হবে কি মূলধন জাতীয় ব্যয়। যেহেতু এটা স্থায়ী সম্পদ, মূলধন জাতীয়, যেহেতু ক্রয় করছে একটা ব্যয় হয়েছে, সেই মূলধন জাতীয় ব্যয়। তারপর চলে যাই, শ্রমিকের মজুরি প্রদানকে কোন জাতীয় ব্যয় বলে। শ্রমিকের মজুরি প্রদান মূলধন জাতীয় ব্যয় না, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, আমি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের আমি কয়টা বৈশিষ্ট্য রেখে দিয়েছিলাম তোমাদের, এই 3টা বৈশিষ্ট্য। কি কি? নতুন পণ্যের গবেষণা ব্যয়, ব্যবসায় স্থানান্তর ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়। এখানের মধ্যে কি একটাও এখানে আছে? এখানে কি একটাও আছে? এখানে কি একটাও আছে? এটা কি এটার বৈশিষ্ট্য না, তাহলে এটা বাদ। মূলধন জাতীয় এখানে কি প্রাপ্তি, এটা কি শ্রমিকের মজুরি প্রতিনিয়ত করতে হয় না, প্রদান করতে হয় না মূলধন জাতীয় লেনদেন, তো মুনাফা জাতীয় ব্যয়। উত্তর হবে মুনাফা জাতীয় ব্যয়। পুরাতন মেশিন বিক্রয়জনিত অর্থ প্রাপ্তি কি নামে পরিচিত। আচ্ছা, পুরাতন মেশিন, এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। পুরাতন মেশিন বিক্রয়জনিত অর্থ প্রাপ্তি, ঠিক আছে। পুরাতন মেশিন, আচ্ছা, পুরাতন মেশিন মানে একটা স্থায়ী সম্পদ না। এটা কোন ধরনের সম্পদ? এটা একটা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ যখন, মনে করো স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, এটা একটা মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় একটা লেনদেনের কি বৈশিষ্ট্য, ঠিক আছে। স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, ঠিক আছে। এটা জুম করি, এটা একটা জিনিস লিখে দিই আমি এখানে, লিখি কি বলেছি দেখেন। বলছে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় জনিত, আমি বলছিলাম বিক্রয় হতে পারে, এটা কেন বিক্রয় বলছে আর কি, ঠিক আছে। তো বিক্রয় করেছি। আচ্ছা, আমি স্থায়ী সম্পদ, তো আমার ধরো একটা স্থায়ী সম্পদ পুরাতন মেশিন কখন বিক্রয় করি, ধরো এটা আমার আর ভালো লাগতেছে না, কোনো একটা কারণে বিক্রি করে দিচ্ছি। এটা কি আমি প্রতিনিয়ত বিক্রি করি? প্রতিনিয়ত করি না। যেহেতু প্রতিনিয়ত করি না, তো নিয়মিত সময়ের জন্য করি, সেহেতু এটা হবে মূলধন জাতীয় লেনদেন। এতটুকু তো ক্লিয়ার না? তো বিক্রয়, এটাতে কোনো সন্দেহ নাই যে এটা মূলধন জাতীয় লেনদেন, যেটা এতটুকু বুঝতে পেরেছো, এটা মুনাফা জাতীয় লেনদেন হবে। আচ্ছা, আরেকটা কথা, যে একটা আমি যন্ত্রপাতি বিক্রয় করেছি, তখন পুরো যে অর্থটা পাবো, ধরো একটা আমি যন্ত্রপাতি বিক্রয় করেছি 10,000 টাকা, এই 10,000 টাকা পুরোটা হচ্ছে আমার মূলধন জাতীয় কি, মূলধন জাতীয় প্রাপ্তি। মনে করো আমি একটা যন্ত্রপাতি ক্রয় করেছি 9,000 টাকায়, বিক্রয় করেছি কত, 10,000 টাকায়। তো 1,000 টাকা ডিফারেন্স না, এই 1,000 টাকাটাও যদি আমি যেহেতু অধিক টাকায়, মানে আমার ক্রয়কৃত মূল্যের থেকে বেশি দামে বিক্রি করেছি, সেহেতু এটা কত হবে, 1,000 টাকাটা বেশি হয়েছে, তখন সেটা আমার মূলধন জাতীয় আয় হবে। বুঝতে পেরেছ? যখন এটা কম টাকায় বিক্রি করব, তখন এটা কি হবে, প্রশ্ন আসতে পারে না, এটা ক্ষতি হবে, এটা ব্যয় হতে পারে, মূলধন জাতীয় একটা ব্যয় হতে পারে। তো বিষয়টা ক্লিয়ার? তো এখন আর বলছি না, তো আমি এখন আবার শুরুতে চলে যাচ্ছি। আমি সিগারেট কি বলছি দেখো। তো এমসিকিউটাতে বলেছে যে, জুম করে একটু, বলছে যে পুরাতন মেশিন বিক্রয়ের জন্য অর্থ প্রাপ্তি, পুরাতন মেশিন বিক্রয় করেছে, ঠিক আছে। তো বিক্রয় করলে অর্থ প্রাপ্তি, অর্থ মানে এটা ওই পুরো টাকাটা পেয়েছে। এক কথা, এটা মুনাফা জাতীয় লেনদেন হবে না, এই মুনাফা জাতীয় হবে না এটা। এখন এই দুটার মধ্যে একটু কনফিউশন, আয় হবে নাকি প্রাপ্তি হবে। যেহেতু আমি পুরো টাকাটা অর্থ প্রাপ্তি বলছে, সেটা আমি আয় দিতে পারবো না, এটা আমাদের দিতে হবে কি, মূল্য জাতীয় প্রাপ্তি। তাহলে আমি পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে যে মেশিনের
নিয়মিত মেরামত খরচকে কি বলা হয়? এটা পড়েছিলাম একবার, এই যে আমি নিয়মিত বলছি সেটা যে মনে হয় এই মেশিনটা হয়তো বা স্থায়ী সম্পদ, বাট এটা নিয়মিত একটা মেরামত খরচ হচ্ছে আমার। হ্যাঁ, তাহলে এটা ভুল হয়েছে, এটা আমার আমার দেওয়া উচিত ছিল অনিয়মিত। একটা বিষয় দিবার করে গেছে। তো একটা মেশিনের নিয়মিত মেরামত খরচকে বলা হয় কি? মুনাফা জাতীয় ব্যয়। এই দিনটা কেন হবে না তো বুঝতে পেরেছো, যেহেতু এটা আমি গত একটা এমসিকিউতে আমি এটা ডিসকাস করেছিলাম। তো আশা করি বুঝতে পেরেছো। তারপর বলতেছি দেখো, তারপর বলছে বিনিয়োগের সুদ প্রাপ্তি কোন ধরনের কোন প্রকৃতির লেনদেন। আচ্ছা, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ আমি কিন্তু বছরে অনেকবার পেতে পারি, এটা একটা নিয়মিত লেনদেন, এটা বারবার পেয়ে থাকি, সেহেতু এটা মূল্যজাতীয় লেনদেন হবে না। এটা মূল্যজাতীয় লেনদেন হবে না। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের এটা তিনটা লিখে দিয়েছিলাম, এই তিনটার মধ্যে একটাও না, যেহেতু এটাও বাদ, এটা মুনাফা জাতীয় আয় হবে। তারপর চলে যাই, ৮ নম্বরে বলছে কোন ধরনের ব্যয়টি এক বছরে শেষ না হয়ে একাধিক বছর ধরে এর সুবিধা পাওয়া যায়। আবার পড়তেছি, কোন ধরনের ব্যয়টি এক বছরে শেষ না হয়ে একাধিক বছর ধরে সুবিধা পাওয়া যায়? কোন ধরনের ব্যয়? মুনাফা জাতীয় ব্যয় তো সময়সীমা এক বছর থেকে কম, এটা বাদ। বিলম্বিত মুনাফা জাতীয়, সরি সরি, আহ, অপরিচালন ব্যয়, এটাও বাদ, আমি আগে আগে বাদ দিয়ে দিচ্ছি। এখন আরেকটা এটা হবে নাকি এটা হবে? এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এটা তো এক বছর অধিক সময় বুক করা দেয়, এখন কি বলা হয়ে যাবে? ব্যয় বলেছে, কোন ধরনের ব্যয়টি এক বছরের শেষ না হয়ে একাধিক, এক বছরের শেষ না হয়ে একাধিক, ঠিক আছে? কোন ধরনের ব্যয়? এখন ব্যয় বলেছে, তো ব্যয় বললে এখন এখানেও ব্যয় আছে, এখানেও ব্যয় আছে, এখন এটা ধরবো নাকি এটা ধরবো? কনফিউশন না? কনফিউশন দূর করে দিচ্ছি। সাধারণত আমি বলি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়টাই হবে এখানে উত্তর। এখন কেন হয়েছে এটা, এটা বলেছি কারণ তুমি বিজ্ঞাপন করে রাখছো 5 বছরের জন্য। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। এটা 5 বছর একটা বিগ অ্যামাউন্ট ব্যয় হয়েছে, ঠিক আছে? এটা তুমি এটার 5 বছরের জন্য যেহেতু করে রেখেছো, এটা তোমার কি 1 বছরের অধিক সময় পর্যন্ত তুমি মানে 5 বছর পর্যন্ত তুমি এটা বুক করতে থাকবা। কিন্তু কোন বিজ্ঞাপন ব্যয়টা কিন্তু আমরা ব্যয় ধরি, মুনাফা জাতীয় ব্যয়। কিন্তু এটা আমি 1 বছরের অধিক সময় বুক করতেছি, কিভাবে বুক করতেছি? 1 বছরের শেষ না হয়ে ব্যয়টির সুবিধা 1 বছরের শেষ না, 1 বছরের ধরে একাধিক বছর ধরে পাওয়া যায়, তাহলে একের অধিক বছর ধরে পাওয়া যায়, এটা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। বুঝছো? তো এখানে এটা হবে বিলম্বিত বিজ্ঞাপনের, তো বিলম্বিত বিজ্ঞাপন হতে পারে, এটা নতুন পণ্যের গবেষণা ব্যয় হতে পারে, এই তিনটা বিষয়। তো এটা এখানে যেটা বলেছে সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের একটা বৈশিষ্ট্য, সেহেতু আমরা এটা লিখবো, এটাতে হয়তো হবে না। নতুন পণ্যের গবেষণা ব্যয় ও উন্নয়ন ব্যয়, এটা এখানে কিছু বোঝানোর নেই, এটা হচ্ছে একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের বৈশিষ্ট্য, সেটা উত্তর এটা। এখানে একটা বলেছে যে এই তখন আমি এই তোমাদের কয় নাম্বার এটা ঠিক তো মনে করতেছে না। এখানে একটা জিনিস আমি ডিসকাস করেছিলাম যে এখানে একটা জিনিস আমি ডিসকাস করেছিলাম তোমাদের সামনে যে মূলধনজাতীয় প্রাপ্তি কখন হবে, মূলধনজাতীয় আয় কখন হবে। এখন এটা নিয়ে আমি তোমাদের এখানে আরো একটা জিনিস আছে যে দেখো এটা, এটা দেখো যে পুরাতন আসবাবপত্রের বিক্রয় মূল্য কত? 50,000 টাকা। এর পুস্তক মূল্য মানে এটার মূল্য ছিল, এটা আমি ক্রয় করেছিলাম কত টাকা দিয়ে? 45,000 টাকা, ঠিক আছে? তো মূলধন জাতীয় আয় জিজ্ঞেস করছে, আমি বলছিলাম যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেওয়ার পরে যদি প্লাসের ফিগার আসে তখন সেটা আয় হবে, মাইনাসের ফিগার থাকলে এটা কি হবে? ক্ষতি হতে পারে বা ব্যয় হতে পারে। যেহেতু এটা কি বলছে, 50,000 টাকা দিয়ে 45,000 টাকা বিক দিলে কত হয়? 5,000 টাকা। এখানে যদি এখানে হচ্ছে 50,000 টাকাটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, আর এটা থেকে এটা বিয়োগ দেওয়ার পরে যে 5,000 টাকাটা আসবে এটা হচ্ছে মূলধন জাতীয় আয়। তো আমাকে এখানে কি খুঁজেছে, আমাকে যদি এখানে খুঁজতো মূলধন জাতীয় প্রাপ্তি, তাহলে আমি এখানে 50,000 টাকাটা এই 50,000 টাকাটা লিখতাম। কিন্তু আমার থেকে খুঁজেছি কি মূলধন জাতীয় আয়, তো আয় মানে এটা থেকে এটা বিয়োগ দেওয়ার পর যেটা যেটা তো উত্তর এটা, তাহলে এটা হবে না, এগুলো বাদ। বুঝতে পারছো উত্তর কোনটা? উত্তর হচ্ছে এটা। পণ্যের বিক্রয়লম্ব অর্থ কোন ধরনের প্রাপ্তি? খুব সুন্দর।
পণ্য কি আমি প্রতিনিয়ত বিক্রি করি না, সেজন্য মূলধন জাতীয় প্রাপ্তি হবে না। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে না, কারণ বিলম্বিত মুনাফা জাতীয় প্রাপ্তি নামে কোনো কিছু নাই সহ এটা বাদ। মূলধন জাতীয় আয় হবে না। মুনাফা জাতীয় কারণ হচ্ছে পণ্য বিক্রয় লম্বা অর্থে আমি প্রতিনিয়ত হয়, যেটা মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য। যেহেতু প্রাপ্তি বলেছে, এই প্রাপ্তি মুনাফা জাতীয় প্রাপ্তি শেষ। তারপর 12 নম্বর, কোন জাতীয় ব্যয় প্রতিষ্ঠানের সম্পদের মূল্য বৃদ্ধি করে? কোন জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয় করে না। ধরো তুমি নগদ টাকায় পণ্য ক্রয় করেছ, নগদ টাকা এমন একটা সম্পদ। তো সরি, মনে কর তুমি নগদ টাকায় পণ্য ক্রয় করেছো, তো নগদ টাকার জাবেদাটা কিরকম হবে? জাবেদাটা হবে এরকম যে ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কোন নগদ আমার একটা সম্পদ হ্রাস করে দিচ্ছে না পণ্য ক্রয়ের ফলে। তো এখানে কোন ব্যয়টা বলেছে, তার মানে মুনাফা জাতীয় ব্যয় যখন করব তখন আমার সম্পদ বৃদ্ধি পাওয়ার বদলে উপরম্বী আমার সম্পদ হ্রাস পাই, সেহেতু এটা হবে না। তো পরিচালন ব্যয় এটা এক প্রকার মুনাফা জাতীয় ব্যয়, এটা তোমরা আর্থিক বিবরণী করতে গেলে এখানে পাবা। সেখানে এটা হবে না। এটাও অপসারণ ব্যয়, এটাও একটা মুনাফা জাতীয় ব্যয়ের মতো। আরেকটা ব্যয় আছে মূলধন জাতীয় ব্যয়। এখন দেখো, তুমি ধরো একটা হিসাব সমীকরণ করার সময় একটা জিনিস তোমরা দেখো যে যখন আমরা নগদে কোনো নগদ বা কোনো হচ্ছে ধরো নগদ একটা মেশিন ক্রয় করলাম, অথবা আসবাবপত্র ক্রয়, অথবা অফিস সরঞ্জাম ক্রয়, তো কিন্তু ক্রয় করেছি, এটা আমার ব্যয় হয়েছে। কিন্তু এখানে বলছে কি, ব্যয় হওয়ার সত্ত্বেও প্রতিষ্ঠানের সম্পদের মূল্য বৃদ্ধি করে। তাহলে ধরো নগদে একটা আসবাবপত্র ক্রয় করেছো, নগদ টাকা কমে যাচ্ছে, বাট একটা সম্পদ বেড়ে যাচ্ছে। তার মানে সম্পদ একটা আসছে, একটা গেছে। তো একটা সম্পদ কমলে একটা সম্পদ বাড়ে। তো সম্পদ একটা বাড়ছে না, মূল্য, এটাকে এখানে বোঝাতে চেয়েছে, বুঝছো? তো এখানে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় আমার প্রতিষ্ঠানের ব্যয়কে কি করে, প্রতিষ্ঠানের ব্যয়কে কি করে, প্রতিষ্ঠানের ব্যয়, সরি, প্রতিষ্ঠানের কোন জাতীয় ব্যয় প্রতিষ্ঠানের সম্পদকে বৃদ্ধি করে? তাহলে আমি এখানে দিব মূলধন জাতীয়। বীমা প্রিমিয়াম প্রদান কোন ধরনের, কোন প্রকৃতির লেনদেন? বীমা প্রিমিয়াম আমার বছরে অনেকবার প্রদান করতে হয়, এটা একটা বারবার, একবার না বারবার, বারবার, সেহেতু মূলধন জাতীয় হবে না। এই মূলধন জাতীয় বাদ। এখন এটা কি আয়না ব্যয়, এটা প্রদান করলে আবার ব্যয় আমাকে টাকা চলে যাবে, সে মুনাফা জাতীয় হবে না, মুনাফা জাতীয় ব্যয় শেষ। তারপর বলেছে লেনদেনের কোন বৈশিষ্ট্যটি মূলধন জাতীয় লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য? এখন কোন বৈশিষ্ট্যটি আবার বলতেছে, তো এটা আবার চলে আসছে না, একই বলে টাইপিং মিস্টেক হয়েছে মনে হয়। যাক, এটা একবার করেছিলাম না, আচ্ছা আবার করি। যে লেনদেনের কোন বৈশিষ্ট্যটি মূলধন জাতীয় লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য? মূলধন জাতীয় লেনদেন হতে হলে এটা অবশ্যই অনিয়মিত হতে হবে, এটা অবশ্যই দীর্ঘমেয়াদী হতে হবে, এটা সাধারণত বড় অঙ্কের, বিগ অ্যামাউন্টের হয়। সেহেতু এখানে অনিয়মিত, নিয়মিত বাদ, স্বল্পমেয়াদী বাদ, বকেয়া থাকে, এটা কোনো আমরা শিখি নাই, এটা বাদ। তো এখানে কি বাকি আছে? অনিয়মিত বা দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়, বুঝতে পেরেছো? নতুন কোম্পানি গঠনের পূর্বে বিজ্ঞাপন বাবদ বড় অঙ্কের ব্যয়কে কি বলে? আচ্ছা, বিজ্ঞাপন বাবদ বড় অঙ্কের ব্যয়, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, নতুন কোম্পানি গঠনের পূর্বে একটা বিজ্ঞাপন করেছো, ঠিক আছে? তো এই বিজ্ঞাপন বাবদ একটা বড় অঙ্কের, বিগ অ্যামাউন্ট। আমরা জানি মুনাফা জাতীয় লেনদেন হতে হলে এটা সাধারণত কি হয়, ছোট অঙ্কের হয়। তাহলে এটা কি মূলধন জাতীয় হবে না? মূলধন জাতীয় হবে না, কারণ মূলধন জাতীয় ব্যয় হবে না, তাহলে মুনাফা জাতীয় ব্যয় হবে না, এটা হবে। এখন এটা কেন হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়? একটা আমরা টপিক করেছিলাম যেটার নাম হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়। এটাই হচ্ছে সেই বিলম্বিত বিজ্ঞাপন ব্যয়। এটার একটা বৈশিষ্ট্য, কোনটার বৈশিষ্ট্য? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের। সেহেতু আমরা এটা লিখবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। নিচের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি? ঋণ গ্রহণ, পণ্য বিক্রয়, কমিশন প্রাপ্তি, বাড়া প্রাপ্তি। আগে দেখো, ঋণ গ্রহণ, আচ্ছা, পণ্য বিক্রয়, এটা বাদ, এটা মুনাফা জাতীয়, এটাও বাদ। কমিশন প্রাপ্তি মুনাফা জাতীয়, বাড়া প্রাপ্তি, এটা। ঋণ গ্রহণ বলে একটা আমার একটা টাকা আসতেছে না, ব্যবসায় একটা টাকা আসতেছে, তো নগদ টাকা আসতেছে না, তো এই নগদ টাকাটা আসতেছে যে, এটা ব্যবসার জন্য একটা মূলধন জাতীয় প্রাপ্তি। ওকে। কোন লেনদেনের বৈশিষ্ট্য, সরি, কোন জাতীয় লেনদেন প্রতিষ্ঠানের লাভ লোকসান হিসাবকে সরাসরি প্রভাবিত করে? কোন জাতীয় লেনদেন? তো এখানে এখন কোনটা হবে, এখন কোনটা? তো আমি যেটা বলেছি, কোন জাতীয় লেনদেন প্রতিষ্ঠানের লাভ লোকসান হিসাবকে সরাসরি প্রভাবিত করে? আচ্ছা, লাভ লোকসান মানে লাভ ক্ষতি, লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, এটা বের করার জন্য। তো এটা বের করার জন্য আমার
মুনাফা জাতীয় লেনদেনগুলো কাজ করে। তো এখন এখন তোমরা হয়তো বা এই অধ্যায়ে প্রথমে তোমার জানানো যে তোমরা কেউ যে আর্থিক অবস্থার বিবরণী অধ্যায়টি করে থাকো, আর্থিক বিবরণ অধ্যায়টি করে থাকো, কিন্তু বিশ্বতার বিবরণী নামে একটা টপিক রয়েছে, সেখানে যখন তুমি আয় লাভ ক্ষতি, নিট লাভ নিট ক্ষতি এগুলো যখন ব্যয় করতে যাবে তখন দেখবা সেখানে আসবে মুনাফা জাতীয় ব্যয়গুলাই, মুনাফা জাতীয় আয়গুলাই। আয় বেশি হলে লাভ হবে, কম হলে ব্যয় বেশি হলে ক্ষতি হবে। তো সেজন্য ব্যবসায়ী লেনদেনের লাভ লোকসান দেখার জন্য এগুলা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেনগুলো কি দেয়, সরাসরি প্রভাবিত করে এতটুকু। তারপর জমি ক্রয় সংক্রান্ত খরচ কি হিসেবে বিবেচনা করা যায়? একটা গল্প বলি, যে গল্পটা বেশি গুরুত্বপূর্ণ, তোমার মনে রাখতে পারবো অনেকদিন, আমিও মনে রাখছিলাম। আমাদের শিক্ষক বলেছিল, স্যার মনে হয় বলেছিল, আমাদের শিক্ষক, আমি যার থেকে পড়েছিলাম আর কি, উনি আমাদেরকে একটা গল্প বলেছিল, যে গল্পটা হচ্ছে ধরো, আচ্ছা, জমি ক্রয় সংক্রান্ত খরচকে তুমি কেন মূলধন জাতীয় ব্যয় লিখবা? এখন এটা কোন ধরনের ব্যয় হবে? এটা তো উত্তর আমি মূলধন জাতীয় ব্যয় হবে, কিন্তু কেন হবে? তোমাদের প্রশ্ন আসতে পারে যে এটা কেন মূলধন জাতীয় ব্যয় হলো? কারণ মনে করো তুমি কোরবানির সময় গরু কিনতে গেলা হাটে। তো তুমি গরু কিনলা ধরো 50,000 টাকা দিয়ে, গরুকে বাড়ি পর্যন্ত আনার জন্য তোমার একটা ব্যয় হয় না? পরিবহন ব্যয় হতে পারে, এখানে একটা হাসিল না উসুল না কি একটা বলে, এটা নেয়। তো তখন তুমি ধরো এখানে এদিক দিয়ে এই পরিবহন ব্যয় গেলো 2,000 টাকা, তা টোটাল আমার কত খরচ হলো? 52,000 টাকা। কিন্তু আমরা জানি পরিবহন খরচটা একটু মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু কেন এটা মূলধন জাতীয় ব্যয় ইনক্লুডেড হচ্ছে? কারণ এখানে একটা টপিক, যে তুমি যখন গরুটা কিনে আনবা, 50,000 টাকা দিয়ে গরুটা কিনছো, কিন্তু এটা বাসা পর্যন্ত আনার জন্য তোমার কত খরচ হয়েছে? 52,000 টাকা। তো তোমার এই এলাকায় মহল্লায় আসলাম, তো বললো, ভাইয়া গরু কত দিয়ে নিছেন? তো তুমি কি 50 বলবা নাকি 52 বলবা? অবশ্যই 52 বলবা, কারণ এটার পিছনে আমার 52,000 টাকা খরচ হয়েছে। তো এটা বুঝতে পেরেছো? তো এটা সেজন্য স্থায়ী সম্পদ ক্রয় করার সময় যে আনুষঙ্গিক খরচগুলো হয়, সেগুলো আমরা মুনাফা জাতীয় ব্যয় হিসেবে না লিখে মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ স্থায়ী সম্পদের সাথে যোগ করে দিই, সেজন্য এটা হবে মূলধন জাতীয় ব্যয়। কিছু কনফিউশন, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর চলে যাই, পুরাতন মেশিনের বড় ধরনের সংস্থার ব্যয়, যার ফলে মেশিনের উৎপাদন ক্ষমতা বেড়েছে। বড় ধরনের, আচ্ছা আমি আরেকটা বৈশিষ্ট্য পেয়ে গেছি, স্থায়ী সম্পদ এক, দ্বিতীয়ত বড় ধরনের সংস্কার ব্যয়। বড় ধরনের একটা বড় অ্যামাউন্ট করেছি, যেটা হচ্ছে আমি ধরো বড় অ্যামাউন্টের আমি কখন করি? বছরে একবার করি, না হয়তো অনেক অনেক মানে এটা অনিয়মিত হয়, সাধারণত একবার হয় না, সরি বারবার হয় না, এটা একবার হয়। সেহেতু এটা আমরা মূল্যজাতীয় ব্যয় হিসেবে লিখবো। বিনিয়োগের উপর প্রাপ্ত সুদ কোন ধরনের? আচ্ছা, বিনিয়োগের উপর প্রাপ্ত সুদ এটা আমরা করেছিলাম, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। কোন জাতীয় লেনদেনগুলো সাধারণত নিয়মিত বা বারবার ঘটে? এই আমি বৈশিষ্ট্য লিখে দিয়েছিলাম না, তোমাদের মনে আছে? আশা করি সবার মনে আছে। এই বৈশিষ্ট্য এখানে আসছে কিনা দেখো, এই দেখো, মুনাফা জাতীয় লেনদেনগুলো কি দেখো, নিয়মিত হয়, বারবার হয়, দৈনন্দিন হয়, টাকার অঙ্কে ছোট হয়, তারপরে স্বল্প মেয়াদী হয়। এখন এই বৈশিষ্ট্য আসছে না? নিয়মিত, বারবার, দৈনন্দিন, তো আসছে না? তো এখানে বলছো কোন জাতীয় লেনদেনগুলো সাধারণত নিয়মিত হয়, বারবার ঘটে। তো এখন তুমি কি লিখবা? মুখস্থ রেখে দেবা মুনাফা জাতীয় লেনদেন নিয়মিত হয়, গেল না? নতুন যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, এটা সেম, যে একটা স্থায়ী সম্পদ এই ক্রয় করছি, এটা সংস্থাপন, এটা ফিটিং করার জন্য আমি একটা সংস্থাপন ব্যয় করেছি, তো সেটা অবশ্যই মূলধন জাতীয় ব্যয় হবে, এটা একবার বলেছি। প্রদত্ত বার্তা ট্রেড ডিসকাউন্ট যেটাকে বলে কোন জাতীয় লেনদেন? আচ্ছা, এটা প্রদত্ত বার্তাটা কোন ধরনের বার্তা? আরেকটা পার্ট, এখানে আরেকটা টপিক অ্যাড করা যায় যেটা তোমাদের কাজে লাগতে পারে। বার্তা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কারবারি বার্তা, যেটা ক্রয় বিক্রয়ের সাথে কি হয়, সংগঠিত হয়। আর প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার এই দেনাদার পাওনাদার নিষ্পত্তি করার জন্য করা হয়। তো এগুলোকে বলা হয় নগদ বার্তা, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তা মানে তুমি যে বার্তা দিয়েছো। আচ্ছা, তুমি দেনাদার পাওনাদারকে নিষ্পত্তি কি, তুমি দেনাদারের সাথে লেনদেন তো প্রতিনিয়তই করো, তো তাদের প্রতিনিয়ত বার্তা দিতে হয় না? তুমি দিতে হয়, এটা প্রতিনিয়ত মানে নিয়মিত হয়। তো এই নিয়মিত, এটা মুনাফা জাতীয় হবে না? এখন তুমি যেহেতু দিয়েছো, এটা মুনাফা জাতীয় আয় হবে না ব্যয় হবে? অবশ্যই ব্যয় হবে। তো এটা ব্যয় হবে, আর এর মধ্যে জাতীয় হবে না, মুনাফা জাতীয়, এটা হবে না, এটা হবে না, বুঝতে পেরেছো?
প্রাথমিক গণপ্রস্তাব আইপিও সংক্রান্ত খরচ কোন জাতীয় ব্যয়? সুন্দর। প্রাথমিক গণপ্রস্তাব খুব একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এটা তোমাদের সাধারণত আসতে নাও পারে, কিন্তু জেনে রাখা ভালো। এই জানলে তো কোনো সমস্যা নাই। তো এই ধরনের ব্যয়গুলা সাধারণত একবারও হয় বা এই বছরে, কিন্তু একবার হলেও কি হবে, এটা আমি কেন মূলধন জাতীয় ব্যয় বলতেছি না, কারণ এগুলো একবার হলে এটা অধিক সময় বুক করা যায়। তো এটা এক প্রকার বিলম্বিত বিজ্ঞাপনের মতো, বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেনের মতো। সো এটা তোমরা চাইলে মুখস্থ রাখতে পারো, গুরুত্বপূর্ণ। আশা করি এরকম লেনদেন আসবে না, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এটা তোমরা হায়ার স্টাডি করলে আরো মানে উচ্চ মাধ্যমিকে গেলে আরো উপরে ক্লাসে গেলে তোমরা আরো এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। তো এটা আমরা মুখস্থ রাখতে পারি চাইলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে। এটা নিয়ে আমি আরো ডিসকাস করতেছি না, কারণ যেহেতু এটা খুব কম আসে সেজন্য। মালিক কর্তৃক ব্যবসায় বিনিয়োগকৃত অর্থকে কি বলা হয়? মালিক কর্তৃক বা মালিক ব্যবসায়ী কি করছে, মানে ব্যবসায় বিনিয়োগ করেছে মানে মূলধন খাটিয়েছে, তো মূলধন জাতীয় লেনদেনই হবে, কারণ মালিক তো প্রতিনিয়ত মূলধন দেয় না। হ্যাঁ, তো সেহেতু এটা অনিয়মিত একটা লেনদেন, সেহেতু এটা তো এটা মূলধন জাতীয় হবে। এটা বাদ। আয় হবে না, আয় তো হবে না, কারণ এটা আমি কি আয় করছি না, এটা প্রাপ্তি হবে। এটা এই দুইটা হবে না, এটা প্রাপ্তি হবে। তো আজকে আমি আজকে এতটুক আজকে আমি তোমাদের 25টা এমসিকিউ সলভ করেছি, গুরুত্বপূর্ণ। আর আশা করি খুব শীঘ্রই আরেকটা ক্লাস নিয়ে আসতেছি তোমাদের সামনে। তো যারা ক্লাসটা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের অনেক অনেক ধন্যবাদ ক্লাসটি করার জন্য। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংকস। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।